আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্ষুদ্র রাষ্ট্র বলতে কী বোঝায়। অর্থাৎ ক্ষুদ্র রাষ্ট্র দ্বারা আমরা কী বুঝি। এখানে বলা হয়েছে পৃথিবীর সকল রাষ্ট্রের অবস্থান একই কাতারে নয়। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের অবস্থান এক এক রকম নয়, এক এক রাষ্ট্রের অবস্থান এক এক রকম। কোনো রাষ্ট্রের অবস্থা ভালো, কোনো রাষ্ট্রের অবস্থা খারাপ, বা কোনো রাষ্ট্রের অবস্থা মাঝারি। এক একটি রাষ্ট্রের আয়তন, ক্ষমতা, প্রগতির ভিত্তিতে ভিন্ন ভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় যেমন রয়েছে বৃহৎ রাষ্ট্রের অস্তিত্ব, তেমনই রয়েছে অনেক ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্ব। অর্থাৎ বৃহৎ কথাটির মাধ্যমে আমরা সাধারণত বুঝি যে বড় রাষ্ট্র। ক্ষুদ্র রাষ্ট্র দ্বারা বোঝায় কি নগ্ন বা ছোট একটা রাষ্ট্র। এখন এক একটা রাষ্ট্রের আয়তন এক এক রকম, এক একটা রাষ্ট্রের ক্ষমতাও এক এক রকম। রাষ্ট্রভেদে ক্ষমতা, কার্যবলী, আয়তন ভিন্ন ধরনের। বর্তমান বিশ্বে ব্যবস্থায় আন্তর্জাতিক রাজনীতি বৃহৎ শক্তিগুলোর অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক শক্তি প্রভাব বিস্তারের ফলে ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্ব এবং অবস্থান সংকটাপন্ন। বিশ্বে অধিকাংশ রাষ্ট্রেই আন্তর্জাতিক বৃহৎ রাষ্ট্রগুলো সবসময় তুলনামূলক অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যায়। রাজনৈতিক বা সামরিক শক্তির দিক থেকে এরা প্রবল শক্তিশালী হয়। কিন্তু ক্ষুদ্র রাষ্ট্রকে এগুলো সব সময় পিছিয়ে থাকে, এরা একটু সংকটপূর্ণ অবস্থায় থাকে। এরা ওইসব রাষ্ট্র থেকে একটু সাধারণত পিছিয়ে থাকে। ক্ষুদ্র রাষ্ট্রের কোনো সংজ্ঞা, মানদণ্ডের বিচারে কোনো মাপকাঠি নেই। ক্ষুদ্র রাষ্ট্রের জন্য কোনো সংজ্ঞা এখন পর্যন্ত দেওয়া হয়নি, নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। ক্ষুদ্র রাষ্ট্রকে কিছু বৈশিষ্ট্য থাকে যার মাধ্যমে আমরা ক্ষুদ্র রাষ্ট্রকে কি বিচার করে থাকি। আমরা কোনো রাষ্ট্রকে বৃহৎ বা ক্ষুদ্র বলে অভিহিত করি, তবে একটি রাষ্ট্র বৃহৎ বা ক্ষুদ্র তা পরিমাপের একটি মাপকাঠি থাকতেও পারে। ক্ষুদ্র রাষ্ট্র বলতে কী বোঝায় তা সংজ্ঞায়িত করার ক্ষেত্রে অনেক বিভ্রান্তি রয়েছে, কারণ নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। এই জন্য ক্ষুদ্র রাষ্ট্র আসলে কী বা ক্ষুদ্র রাষ্ট্র বলতে কী বোঝায় এ সম্পর্কে অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে বা বিভ্রান্তি রয়েছে। তবে নিরাপত্তা সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে কোনো রাষ্ট্রের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তার প্রতিরক্ষা সংক্রান্ত সামর্থ্য বিবেচনা আনা উচিত। ক্ষুদ্র বা বৃহৎ পরিমাপের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য পরিমাপ বা বিশ্লেষণ করা হয়। অর্থাৎ ক্ষুদ্র রাষ্ট্রের একটা সংজ্ঞা বলা যায় না, তারপরও অনেক জায়গায় অনেকের মতবিরোধে এরকম একটা কথা বেশিরভাগ উঠে এসেছে যে কোনো রাষ্ট্রের যদি জনসংখ্যা 16 কোটির বেশি থাকে তাহলে সেই রাষ্ট্রটা হবে বৃহৎ, বা 16 কোটির নিচে থাকলে সেই রাষ্ট্র হবে ক্ষুদ্র রাষ্ট্র। এরকমের একটা মতামত প্রকাশ করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন আমাদের বাংলাদেশ, এর আয়তনের দিক থেকে ছোট, কিন্তু এখানে জনসংখ্যার দিক থেকে 16 কোটির প্লাস। তারপরও এই বাংলাদেশ রাষ্ট্রটি ক্ষুদ্র রাষ্ট্র, কারণ এখানে আয়তনের দিক থেকে পরিমাপ করা হচ্ছে এই জন্য ক্ষুদ্র রাষ্ট্র। আবার অনেক জায়গায়, অনেক স্থানে ক্ষমতার দিক থেকে পরিমাপ করে বলা হয় ক্ষুদ্র রাষ্ট্র। আবার অনেক জায়গায় আয়তনের দিক থেকে পরিমাপ করে বলা হয়। অনেক জায়গায় জনসংখ্যার দিক থেকে এক এক সময় এক একভাবে ক্ষুদ্র রাষ্ট্রকে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ যে রাষ্ট্রটা কোনো দিক থেকে দুর্বল, অন্য রাষ্ট্রদের থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বা সামরিক শক্তি থেকে, ওইসব রাষ্ট্রকে তুলনামূলক ক্ষুদ্র রাষ্ট্র বলে। যারা অন্য রাষ্ট্র, মানে অন্য রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন হয়, যাদের নিজের ভিতরে দুর্বলতা থাকে, ওইসব রাষ্ট্রকে সাধারণত ক্ষুদ্র রাষ্ট্র বলে। কোনো রাষ্ট্রের আয়তন, জনসংখ্যা, রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারের অবস্থা ইত্যাদির উপর ভিত্তি করে ক্ষুদ্র না বলে বৃহত্তা পরিমাপ করা হয়। সাধারণত ক্ষুদ্র রাষ্ট্র বলতে ওই সকল রাষ্ট্রকেই বোঝায় যাদের জাতীয় শক্তি বা সামরিক শক্তির উপর নির্ভর করে নিজেদের নিরাপত্তা বিধান করতে পারে না। মানে যেসব রাষ্ট্রগুলো নিজেকে নিরাপত্তা করতে পারে না বা নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, যাদের অভ্যন্তরীণভাবে দুর্বল থাকে বা বহির্বিশ্বে অনেকটা দুর্বল থাকে, এসব রাষ্ট্রকে ক্ষুদ্র রাষ্ট্র বলে। এসব রাষ্ট্রকে তার নিরাপত্তা বা অস্তিত্ব রক্ষার জন্য অন্য কোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠান অথবা ভারসাম্য রক্ষাকারী কিংবা বল প্রয়োগকারী অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা নির্ভর করতে হয়। কিন্তু নিজেদের কাছে সেরকমের স্বাবলম্বী হয় না। যেসব রাষ্ট্রগুলো নিজে স্বাবলম্বী হতে পারে না
বা অন্য রাষ্ট্রের বা পররাষ্ট্রের একটা এলাকা যাদের মানে পাশাপাশি এই ক্ষুদ্র রাষ্ট্রের এই সমস্যাগুলোর জন্য এদেরকে পররাষ্ট্রনীতি বা মেনে চলতে হয় বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হয়। যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথাই হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, যাতে সবাই সহযোগিতার মাধ্যমে মানে কারোর সাথে শত্রুতা করা যাবে না, সহযোগিতার মাধ্যমে মানে বজায় রাখতে হবে। মানে ক্ষুদ্ররাষ্ট্র সম্পর্কে প্রখ্যাত নিরাপত্তা বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর তালুকদার মনিরুজ্জামান তার দি সিকিউরিটি অফ স্মল স্টেটস ইন থার্ড ওয়ার্ল্ড গ্রন্থে বলেছেন যে এ স্মল স্টেট ইজ এ স্টেট উইথ এ ভেরি লো কনভেনশনাল ওয়ার ক্যাপাসিটি নট অনলি ইন অ্যাবসুলেট গ্লোবাল comparative terms but also vis-a-vis the large horizon its region। অর্থাৎ ক্ষুদ্ররাষ্ট্র হচ্ছে ওই সকল রাষ্ট্র যাদের নির্জাতীয় শক্তি বা সামরিক ক্ষমতা এতই কম যে এজন্যই তারা অন্য রাষ্ট্র বা সংগঠনের উপর নির্ভরশীল, মানে যারা অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। এখন আমরা ভূমিকা সম্পর্কে জানলাম, ক্ষুদ্ররাষ্ট্র সম্পর্কে জানলাম। আমাদের এইটাই ধারণা যে ক্ষুদ্ররাষ্ট্র সব কিছুর জন্য মানে একটু পিছিয়ে থাকে, দুর্বল থাকে, যাদের অন্যদের উপর সবসময় নির্ভর করতে হয় এরকম রাষ্ট্র। যদি আয়তনে কম হয়েও সে নিজে স্বাবলম্বী থাকে, সব চাহিদা যদি সে নিজে মেটাতে পারে, তারপর সে একটা বৃহৎ রাষ্ট্র। আর যদি কোনো কিছুর জন্য সে অন্য রাষ্ট্রের উপর নির্ভর করে, অন্য রাষ্ট্রের সহযোগিতা নেয়, এরকম রাষ্ট্রকেই সাধারণত ক্ষুদ্ররাষ্ট্র বলে ধরা হয়। উপসংহারে এবার আসি আমরা। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ক্ষুদ্ররাষ্ট্র হচ্ছে ওই সকল রাষ্ট্র যাদের বিভিন্ন অর্থ সামাজিক জাতীয় নিরাপত্তা সমস্যা বিদ্যমান। বর্তমান বিশ্ব রাজনীতিতে ক্ষুদ্ররাষ্ট্রগুলো নানাবিধ সমস্যায় জর্জরিত। বৃহৎ দেশগুলির সুযোগে তাদের উপর প্রভাব বিস্তারিত। অর্থাৎ ক্ষুদ্ররাষ্ট্রগুলো অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকে, রাজনৈতিক দিক থেকে পিছিয়ে থাকে, তারপর সামরিক শক্তি, এই জন্য তাদের বৃহৎ রাষ্ট্রগুলোর সহযোগিতার প্রয়োজন হয় এবং তারাও আবার এই সময়টারই সুযোগটা নেয়। এজন্য নানা রকম ক্ষুদ্ররাষ্ট্রগুলো সমস্যা। তাই ক্ষুদ্ররাষ্ট্রগুলোর সমস্যা মোকাবেলার জন্য ক্ষুদ্ররাষ্ট্রগুলোকে জনসংখ্যাগুলোকে জনসম্পদে অতি শীঘ্রই পরিণত করতে হবে এবং সামরিক শক্তি জোরদার করতে হবে, তারপর আয়তনের দিক বৃদ্ধি করতে হবে, জনসংখ্যাকে সুশিক্ষিত করতে হবে। এইগুলো করে ক্ষুদ্ররাষ্ট্রের সমস্যাগুলো নিরূপণ করতে গেলে ক্ষুদ্ররাষ্ট্রটা বৃহৎ রাষ্ট্রতে পরিণত হবে, বা রাষ্ট্রটা অনুন্নত থাকলে উন্নয়নশীল রাষ্ট্র হবে, উন্নয়নশীল রাষ্ট্র থাকলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।